শুধুমাত্র পিচ্ছিল হওয়ার কারণে এই শাকটা অনেকেই খেতে পছন্দ করে না। আজকে আমি যেভাবে ভেজেছি একদমই পিচ্ছিল ছিল না, ঝরঝরে হয়েছে, বোঝা যায়নি এটা যে পাট শাক। কিছু কিছু শাক এবং সবজি আছে যেগুলো মুখে দিলে চিবোতে হয় না, একদম সরাসরি গলা হয়ে পেটে চলে যায়। এই কারণে কেউ কেউ এই খাবারগুলো পছন্দ করে না, যেমন পাট শাক, পুঁই শাক, লতি, ঢেঁড়স। আমার আম্মার কাছে শুনেছি আমার নানু এই 4টা জিনিস খেতেন না শুধুমাত্র পিচ্ছিল হওয়ার কারণে। তো আজকে কিভাবে পিচ্ছিল ছাড়া আমি এই শাকটা রান্না করা যায় একদম ঝরঝরে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শাকগুলো তো অবশ্যই প্রথমে বেছে নিতে হবে, পাট শাকের শুধু নরম অংশটাই নেওয়া যায়। তো সেগুলো আমি নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে আমি এখন শাকটা ভাজতে চলে এসেছি। প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। তেলের মধ্যে কাঁচামরিচ দিলে একটু সাবধানে দিবেন, আগুনটা কমিয়ে রাখবেন, কারণ এটা ফুটতে থাকে। খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কারণ ফুটে গায়েও পড়তে পারে। এই পর্যায়ে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বেশিরভাগ সময় দেখা যায় চিংড়ি মাছ ডাল দিয়ে আমরা পাট শাকটা রান্না করি বা ভাজলেও এমনি ভাজি করি, এভাবে করে করা হয়নি কখনো। আর এভাবে করে করার কারণে শাকটা যেমন সুস্বাদু হবে ঠিক তেমনি ঝরঝরা হবে, কোনো পিচ্ছিল ভাবও থাকবে না। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একটা আলু একটু মোটা মোটা করে কুটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। সেটাও পেঁয়াজ মশলার সাথে ভালো করে একটু আমি ভেজে নিব। সাথে অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, ফ্রোজেন ছিল, ধুয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি চিংড়ি মাছ এখানে দিতে হবে না, এটা এমনিতে অনেক বেশি সুস্বাদু হবে। চিংড়ি মাছ যদি আপনারা খেতে পছন্দ না করেন বা হাতের কাছে না থাকে, না দিলেও চলবে। এমনিতে শাক আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি, খুব কম সময়ে আছে চিংড়ি মাছ দিই না, যার কারণে এখানেও আমি সামান্য কিছু চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আলুটা মোটামুটি 30-40% যখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখানে হলুদের গুঁড়া আর সামান্য একটু মশলার গুঁড়া দিয়ে নিয়েছি। মশলা বলতে জিরা ধনিয়ার গুঁড়াটা একসাথে করা থাকে, ওখান থেকে খুব সামান্য একটু দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা ভাজার পরে কিন্তু তেল উঠে এসেছে, আর এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিয়েছি। সবগুলো শাক দিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য শাকটা একটু ঢেকে রেখে দেবো, যেন শাকটা সামান্য একটু নরম হয়ে আসে, তাহলে মশলার সাথে শাকটা মিশিয়ে নিতে সুবিধা হবে। আর রান্নার সময় তো চুলা চারপাশ সবসময় এটা সেটা পড়তেই থাকে, চুলাটা একটু মুছে নিলাম। এরপরে আমি এই তো মশলার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু একটু আঠালো আঠালো হয়ে যাবে, যদি কোনো রকম পানি এই শাকে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু শাকটা আঠালো আঠালো হবে। তাই আপনাকে মিডিয়াম আঁচে খুব সুন্দর করে শাকটাকে ধৈর্য ধরে রান্না করতে হবে। আমি কিন্তু এখানে 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি, আর একদম নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পরই এভাবে রান্না করছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু শাকগুলো কমে যাচ্ছে, আর শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর সবুজ আছে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এতে করে শাকটাও সিদ্ধ হয়ে যাবে, আমার আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। শুরুতেই বলেছিলাম আমি আমার আম্মার কাছে শুনেছি, আমার খুব ছোটোবেলায় মনেও আছে আমার নানু এই জিনিসগুলো খেতেন না শুধুমাত্র পিচ্ছিল হওয়ার কারণে। আজকে মনে হচ্ছে যদি নানু বেঁচে থাকতো তাহলে এভাবে শাকটা যদি রান্না করে দিতাম অবশ্যই খেতেন, কারণ একদমই পিচ্ছিল ভাবটা এই শাকের মধ্যে ছিল না। আমাদের সন্দীপের ভাষায় এটাকে বলা হয় নালিতার শাক, আপনাদের কার ভাষায় কি বলে অবশ্যই বলবেন। বইয়ের ভাষায় তো আমরা সবাই জানি পাট শাক বা নারীর শাক বলে এটাকে। আলুটা চেক করে নিলাম, লবণটাও চেক করে নিলাম, আলুও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার শাকটা রান্না প্রায় শেষ। এখন জাস্ট আমি সব কিছু একটু ভালো করে আলতো হাতে মিশিয়ে নিয়েছি, আর আগুনটাও বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি একটা বাটিতে শাকগুলো তুলে নিচ্ছি। শাকগুলো তোলার সময় নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, কোনো রকম পিচ্ছিল ভাব এই শাকে ছিল না। শাকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। বড় ছোট সবাই পছন্দ করে খাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।